প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ক্যাটারেক্ট ব্যাকলগ। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার শাহিন রেজা চৌধুরী 1968 সালের এপ্রিলে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। শুরুতেই স্যার একটু জানতে চাইবো, এই যে একটি জটিল নাম যে ক্যাটারেক্ট ব্যাকলগ, এটি আসলে কি এবং এটি বলতে আপনারা কি বোঝাচ্ছেন? ক্যাটারেক্ট বলতে বুঝি আমরা ছানি, এবং ছানির পরিমাণ এত বেশি আমাদের দেশে যে আমরা সব ছানি অপারেশন করে শেষ করতে পারি না। নতুন যেগুলো হচ্ছে এগুলোই পারি না, পুরাতন যেগুলো বসে আছে ওগুলোর নাম হলো ব্যাকলগ। যাদের কাছে আমরা এখনো যাওয়ার কোনো সুযোগই পাচ্ছি না, যে আমি তাকে ছানি অপারেশন করে দিব, এই সুযোগ আমার নাই। এই সুযোগ এটার নাম হলো ক্যাটারেক্ট ব্যাকলগ। ছানি, যে ছানি অপারেশন করার সুযোগ আমাদের নাই, আমরা পাচ্ছি না, সেটাকে আমরা ক্যাটারেক্ট ব্যাকলগ হিসাবে ধরে নিচ্ছেন বা চিহ্নিত করেছেন। তো এই ক্যাটারেক্ট ব্যাকলগ বা সুযোগ কেন পাচ্ছেন না আপনারা, সেটি যদি ক্যাটারেক্ট ব্যাকলগের কারণ অনেকগুলো কারণের ভিতরে এক নম্বর কারণ হলো আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, সরকারি বেসরকারি এনজিও, অপারেশন করার সুযোগ আছে মাত্র 1,20,000 থেকে 1,50,000 পর্যন্ত। এই সুযোগটা ডিপেন্ড করে কিসের উপরে? ডিপেন্ড করে হসপিটালের ফ্যাসিলিটি, ডাক্তারের পরিমাণ, স্টাফের পরিমাণ, আনুষঙ্গিক যন্ত্রপাতি, এগুলো সহই আমরা একটা অ্যাসেসমেন্ট করি আমরা কতটুকু এখন পর্যন্ত হায়েস্ট 1.5 লক্ষ পর্যন্ত আমরা অপারেশন করতে পারি দেশে, কিন্তু দরকার আরও বেশি। এটা হলো রানিং আছে 1% অফ দ্য টোটাল পপুলেশনের ছানি আছে, তাহলে 16 লক্ষ প্রায় 1,60,70,000 মতো আমাদের ছানি আছেই অলরেডি রানিং। আর যেগুলো অলরেডি এক্সিস্টিং আছে, বসে আছে ছানি অপারেশনের জন্য, প্রায় 7.5 লক্ষ লোক বসে আছে অপারেশন করার জন্য। আমরা যেগুলো নতুন হচ্ছে এগুলোই তো শেষ করতে পারি না, পুরাতনগুলো বসে আছে ছানি অপারেশনের জন্য। তাতে করে আসলে কি কি ধরনের জটিলতা? তাদের তো জটিলতা বেশিরভাগ ছানি হলো বয়সজনিত কারণ, 60+। তো 60+ একটা রোগ যদি এমনি তো সমাজের বোঝা হিসেবে আমরা মনে করি যে রিটায়ার্ড হয়ে গেছে, কাজ কাম নাই, ইনকাম নাই, তার উপর আবার চোখে দেখে না, তো না দেখলে কি অসুবিধা? ওর নর্মাল যে কাজ কাম আছে, বাথরুম করা, কোথাও যাওয়া, 2 চোখ অন্ধ হইলে তো তার আরেকজন সাথে থাকা লাগতেছে, হয় নাতি অথবা আর কেউ। এই যে মোটামুটি অক্ষম একটা জীবনযাপন, এবং তার জীবনযাপনটা কিরকম রেস্ট্রিক্টেড। নিজের ইচ্ছা মতো সে যদি ছানি পড়ে যায়, বেশি পরিমাণ হয়, নিজের ইচ্ছা মতো বাথরুম বন্ধ যেতে পারে না, আরেকজনের সহযোগিতা বাথরুমে যায়, বাথরুম শেষ হলে পরে আবার অন্যের সহযোগিতা আবার বেরিয়ে আসতে হয়। এটা একটা সামাজিক সমস্যা। নিজে তো কিছু করে না, আরেকজনকে আটকায় রাখছে, তার অন্য একজন সহযোগী লাগবে। আচ্ছা, তো এটি থেকে আসলে পরিত্রাণের উপায় কি? এই যে ব্যাকলগ, এটা হলো একটা। আরেকটা হলো আমরা যে ডাক্তার আছি প্রায় 1200-র মতো চোখের ডাক্তার বাংলাদেশে, তার 80 to 90% থেকে ঢাকা শহরে অথবা বড় বড় শহরগুলায়। আর তার উল্টা চিত্র হইলো রোগী হইলো ওই এলাকায়, গ্রামে গঞ্জে। রোগী বেশি ওখানে, রোগী গ্রামে গঞ্জে, আমরা শহরে। তাহলে দুজনের দেখা সাক্ষাৎ হয় না, প্রায়ই হয় না। তো দেখা সাক্ষাৎটা খুব ঘন ঘন করতে হবে। এখন যদিও ডিস্ট্রিক্ট লেভেলে অনেক ডাক্তার যায়, কিন্তু ওই যাওয়াটাকেই ওই ব্যাকলগ সমাধানের জন্য। রানিংটা হয়তো আপনি সমাধান করতে পারলেন, কিন্তু ব্যাকলগ যেটি হয়ে আছে এইটু করার জন্য ডাক্তারের পরিমাণ বাড়াইতে হবে, ইনফ্রাস্ট্রাকচার বাড়াইতে হবে, কিছু ক্যাম্পেইন করতে হবে, এবং ক্যাম্পিং করতে হবে। ক্যাম্পিং করার পরে অপারেশনেরও তো ব্যবস্থা থাকতে হবে অবশ্যই। আমার তো এই ফ্যাসিলিটি নাই যে আমি 1,00,000 1,50,000 বেশি অপারেশন করার মতো আমার তো দেশে নাই। আমার দেশেই এই ব্যবস্থাটা নাই 1,50,000 বেশি অপারেশন করার। তাইলে ইনফ্রাস্ট্রাকচার সহ, ট্রেনিং ফ্যাসিলিটি সহ, তার ম্যান পাওয়ার যারা এই কাজগুলো করে, এই কাজটাকে বাড়াইতে হবে এক। দ্বিতীয়ত হইল ফ্রি অফ কস্টে অপারেশনের ব্যবস্থা করতে হবে, অথবা স্বল্প মূল্যে।
যাদের আছে তারা দিল, যারা নাই তারা ফ্রি অফ কস্টে অপারেশন করবে। অথবা আপনি বলে দিবেন আপনার ছানি আছে অমুক জায়গায় যান, আপনার অপারেশন লাগবে না, আর অপারেশনের টাকা লাগবে না। সরকার বা এনজিও যদি ব্যবস্থাটা নেয়, রোগী আসবে, আগে যেমন ভ্যাসেক্টমি কী হয়েছে, ভ্যাসেক্টমি তো ধরে ধরে আমরা নিয়ে আসতাম, আইনেই ভ্যাসেক্টমি করে দিছি, তার লাগুক আর না লাগুক, সে জানতো কোথায় ভ্যাসেক্টমি হয়, কোথায় লাইগেশন হয়। এইটাও যদি বলে দেওয়া হয় যে অমুক জায়গায় যান, সানি অপারেশন হবে, এতে আপনার টাকা লাগবে না, টাকা দেবে গভর্নমেন্ট অথবা টাকা দেবে এনজিও। এই যদি অ্যারেঞ্জমেন্ট করতে পারেন, তাইলে যদি কিছুটা ব্যাকলগ ও 1-2 বছরের বা 3-4 বছরের ভিতর সমাধান করা যাবে। কিন্তু নাইলে এখন যেভাবে চলছে দরকার, সেক্ষেত্রে প্রচারটা বলে দিতে হবে, আর রোগীও জানতে হবে যে ওখানে গেলে আমার অপারেশনটা হবে, আমার টাকা পয়সা নাই। গ্রামে গঞ্জে এমনি টাকা পয়সা নাই, তারপর আবার একজনের সাথে আর দুই অপারেশন করলে সে সুস্থ হবে, সেটি জানতে হবে তাকে। অপারেশন করলে সে 100% সুস্থ হবে এবং সে তার যে সহযোগী ছিল সহযোগীকে মুক্ত দিতে পারবে। এই মেসেজটা গ্রামে গঞ্জে টিভিতে সব জায়গায় সরকার প্রচার করতে হবে যে আপনি আসেন আমার জাতীয় চক্ষু বিজ্ঞানে, আসেন পিজি হাসপাতালে, এখানে আপনার ফ্রি অপারেশন হবে। আইসা যদি আবার লাইন ধরা লাগে, কালকে আসেন, পরশু আসেন, তরশু আসেন, তাইলে কিন্তু হবে না। যেদিন আসবে এরকম কোনো ব্যবস্থা বা উদ্যোগ কি নেওয়া হয়েছে আপনার জানা মতে? আমরা যেটা করি, আমার একটা প্রতিষ্ঠান আছে, আমি আগে বলেছি দৃষ্টি উন্নয়ন সংস্থা। আচ্ছা। আর আমার গ্রামের বাড়ি একদম কিশোরগঞ্জের রিমোটে। আমাদের চেয়ে রিমোট হয়তো খুব কম জায়গায় দেখছেন, আমাদের প্রেসিডেন্ট সাহেব বাড়িতে যায় হেলিকপ্টারে করে, আমাদের থেকে আর কয়েক মাইল দূরে। তো ওই জায়গায় কিন্তু আর কোনো রাস্তা নাই, হয় নৌকা নাইলে হাঁটা, আর কোনো রাস্তা নাই। ওই জায়গার থেকে আমরা প্রতি বছর 500 থেকে 600 রোগী নিয়ে আসি। নির্দিষ্ট ডেটে আমরা যাই, স্ক্রিনিং করি, নির্দিষ্ট ডেটে আমাদের গাড়ি থাকে, ঢাকায় নিয়ে আসি, ও পরের দিন অপারেশন, পরের দিন আবার আমরা আমাদের গাড়ি করে ওখানে দিয়ে আসি। এটা একটা প্রসেস, আমরা চেষ্টা করতেছি যাতে আমাদের এলাকায় গ্রামে গঞ্জে যারা আছে, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, তাদেরকে একটু হেল্প করা যায়। ওদের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু টাকা পয়সা নেই না, টাকা পয়সা আমাদেরকে অন্যরা দেয়, আমরাও যে ফ্রি করি তা না। কোনো আমাদের বিভিন্ন ডোনার আছে, স্থানীয় ডোনার, ওরা আমাদেরকে দেয়। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল আছে, আমাদের গভর্নর আছে লায়ন্স ক্লাব, ক্যাম্ব্রিয়ান কলেজের যে বাসার ভাই, আমার যে ক্লাবেরই মেম্বার, এবং বেসরকারি পর্যায়ে আপনারা বেশ কিছু সাহায্য কিশোরগঞ্জের মানুষ জানে পাচ্ছেন যে দৃষ্টি উন্নয়ন সংস্থার কাছে গেলে এটা অপারেশন হয়ে যাবে। এটা ক্যাম্পের সময় হোক, আর ক্যাম্প ছাড়া আমাদের প্রতি শুক্রবারে ফ্রি ফ্রাইডে ক্লিনিক আছে, যারা আসে শনি সোম বুধ আমরা অপারেশন করে দিই। ওদের ডেট ফিক্স করে দেওয়া আছে, শনি সোম বুধ আমরা শুক্রবারে রুগী বাছাই করি, শনি সোম বুধ 3 দিন অপারেশন করে। ওদের কোনো টাকা পয়সা লাগে না। যারা চলবেন, মনে করেন আপনি একটা রুগী পাঠাইলেন, আপনার কাজের লোক, আত্মীয় স্বজন, সাইন ভাই অপারেশনটা করে দেন, আমরা কিন্তু আপনার রোগী আপনি যদি নিয়ে যান তাহলে কিন্তু ফ্রি করবো না। ওই মহিলা যদি নিজে যায় আমরা ফ্রি করে দিই। আপনি নিয়ে গেলে আপনি দিবেন, আপনার তো 2000 টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি আছে। আচ্ছা, 1500 টাকা দেওয়ার মতো, শুধু ওষুধ আর ওই লেন্সের টাকাটা দিবেন, আমরা অন্য কোনো টাকা এই ক্যাটারাক্ট ব্যাকলগ, এই পুরো কার্যক্রমটা বা এ থেকে পরিত্রাণের ফলে আসলে তার সুবিধা কতটুকু বলে মনে করেন? 100% সুবিধা। রোগী আগে দেখতো না, এখন সে দৌড়াদৌড়ি করে যেতে পারে। এখান থেকে এনটিভি ভবনে যদি উঠতে হয় তাহলে 3-4 জনে নিয়ে আসতে হবে। আচ্ছা, আর যাওয়ার সময় কিন্তু অপারেশন করে সে নিজেই যায়। আমরা যে লায়ন্স হসপিটালে অপারেশন করি, অনেকেই কিন্তু আছে যারা আশা পুরোপুরি ছেড়ে দেন যে আমি অনেক দিন ধরে এই ছানি নিয়ে আছি, এখন আর হয়তো চিকিৎসা করলে আমার পুরোপুরি ভালো হবে না। ভুল ধারণা। ছানি রোগী 100% ভালো হয় যদি সময় মতো চিকিৎসা করেন। লাল ছানির কারণে লাল হয়ে গেছে, এই চোখ কিন্তু ভালো দেখা যাবে না। লাল চোখ হওয়ার আগে যদি আপনি অপারেশন করতে পারেন, এই ব্যাকলগের অনেক রোগী দেখবেন যে লাল হইয়া ব্যথা হইয়া চোখ আর দেখে না, অপারেশন করলে কাজ হবে না, কারণ তার সুযোগও নাই। এক তো সুযোগ নাই, এক তো টাকা নাই, আর্থিক অবস্থা খারাপ, 3-4 জনে নিয়ে আসতে হয়। সব মিলে ব্যাকলগের একমাত্র উপায় আপনি জায়গা বলে দিবেন, এখানে আসেন, অপারেশন হবে, আপনার কোনো টাকা লাগবে না, এবং অপারেশন করলে তিনি সুস্থ অপারেশন করবেন। এবং যাওয়ার সময় যেমন আমরা যেটা করি, আসা যাওয়া খাওয়া থাকা সব ফ্রিতে আমরা করি, একদম আমরা যেখান থেকে নিয়ে আসি ওখানে আমরা। অত্যন্ত ভালো একটি উদ্যোগ, এবং এটি যাতে আরো বেশি বাড়ে, এটা যদি সরকার যদি নিজে উদ্যোগ নেয়। সরকারের তো অনেকগুলো উইং, সরকারের তো কোনো কিছুর অভাব নাই। এই 7.5 লক্ষ রোগী অপারেশন করতে 7 কোটি টাকা ম্যাক্সিমাম লাগবে। 7 কোটি টাকা সরকারের জন্য কিছুই না। মাধ্যমে সেই মেসেজটা 7 কোটি টাকা সরকারের জন্য কিছুই না। অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ক্যাটারেক্ট ব্যাকলগ বলে যে বিষয়টি আছে, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কিছু পরামর্শ জানলাম, কিছু পরিসংখ্যান সম্পর্কে আমাদের আজকের অতিথি আমাদের ধারণা দিলেন। আশা করছি এই বিষয়গুলো আপনাদের কাজে আসবে। এই পর্যায়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসবো, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। শিশুদের ব্যায়ামের আজকের এপিসোডে আমরা দেখাবো কিক বক্সিং। কিক বক্সিং হচ্ছে বলা যায় যে ওয়ান অফ দ্য মোস্ট অর বেস্ট ইফেক্টিভ কার্ডিও অ্যাক্টিভিটি। অনেকে দেখা যায় যে বার্ন করার জন্য মনে করে যে শুধু দৌড়ানো বা অ্যারোবিক্স করা, কিন্তু কিক বক্সিংয়ে যেটা হয় সেটা হলো যে আপনার পাওয়ারটা তার সাথে ইউজ হয়, মুভমেন্টগুলো হয়, হাতের পায়ের মুভমেন্টগুলো হলো, কিন্তু তার সাথে যখন স্ট্রেংথের ব্যাপারটা আসে, পাওয়ারটা ইউজ করতে হয়, তখন কিন্তু যেটা হয় যে আপনার শক্তির ব্যবহারের কারণে ক্যালোরি বার্নটা টোটালি ডাবল আপ হয়ে যায়। উঠতি বয়সী ওদের যে তখন যে শারীরিক চেঞ্জগুলো হয়, তখন দেখা যায় অনেক ক্ষেত্রে ওরা এনার্জিটা রিলিজ করতে পারে না বলে খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়, বা ঘরের ভেতর ভাঙচুর করে, বা অল্পতে খুব রাগ হয়ে যায়, বা এই ধরনের একটা মুভমেন্ট আসে। তখন কিন্তু উল্টে যেটা বলে যে বিষে বিষ ক্ষয়, ওদের ওই ফাইটটাই বা মারামারিটাই যদি আপনি একটা অ্যাক্টিভিটির ভেতরে দিয়ে করাতে পারেন, তাহলে যেটা হবে যে ওর এনার্জিটা রিলিজ হয়ে যায়, রাগ ঝাড়ার কষ্টটাও তার দূর হয়ে যায়, এবং তখন দেখা যায় পাশাপাশি তার শরীরের গঠনটাও তৈরি হয়, এবং পাশাপাশি সে একটা ডিসিপ্লিনড ওয়েতে লাইফটা বিল্ড আপ করাটা শিখতে পারে। তো এখানে আমরা অনেক কিছু বললাম, বাট আমরা আজকে দেখব যে কিভাবে কি মুভগুলো, কিক বক্সিংয়ের মুভগুলো আমরা ইউজ করতে পারি এবং সেগুলো কিভাবে করতে হবে। আমাদেরকে এখানে হেল্প করবে ছোট্ট বন্ধু লিও, আর আছেন আমাদের সাথে কমব্যাট জিমের ফিটনেস ইনস্ট্রাক্টর মিস্টার আজম খান। ওকে লিও, স্টার্ট। আমরা দেখব যে হুক অ্যান্ড আপারকাট অ্যান্ড দেন সাইড কিক। ওকে লিও, গো। অ্যান্ড এগেইন, ইয়েস, uppercut, side kick. Last time. ওকে ফাইন। এখানে আমরা দেখছি যে আমরা যে মুভগুলো করলাম, হুক, আপারকাট অ্যান্ড সাইড কিক, প্রতিটাতেই যেটা আমরা দেখলাম যে মিস্টার আজম ওনাকে হেল্প করলেন যে ঠিক টার্গেট মতো। তার মানে হচ্ছে যে আপনি রাগে অহেতুক হাত পা ছোড়াছুড়ি করলে যেমন হবে না, তেমনি ব্যায়ামের ক্ষেত্রে যেটা করতে হবে যে ঠিক কন্ট্রোল, প্রিসিশন, ঠিক জায়গাটায় তাকে রাগটা ঝাড়তে হবে বা অ্যাটাকটা করতে হবে, এবং তাতে যেটা হবে যে আস্তে আস্তে তার এনার্জিটা রিলিজ হয়ে যাবে, এবং সেটা একটা গঠনমূলক, যেটা আমি বলবো যে রাগ ঝাড়ার মাধ্যম এটা না যে মারামারি করেন, বাট দেখা গেছে যে যারা এই সুযোগটা পান তারা আস্তে আস্তে ডিসিপ্লিনড একটা ওয়েতে চলে আসেন, এবং শিশুরা তারা এই মুভমেন্টের মাধ্যমে তারা বুঝে যায় যে মারামারিটা কখন করতে হবে, কখন করতে হবে না, বা আদৌ কোন পজিশনের জন্য কি করতে হবে। তো এখানে আমরা দেখলাম যে হাতের এবং পায়ের কাজটা হলো, পাশাপাশি যখন সে পাওয়ারটা ইউজ করলো তখন যেটা হলো যে তার ক্যালোরি বার্ন আপটা ডাবল হয়ে গেল। সো কনসেন্ট্রেশন, পাওয়ার, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, সব কিছু যেটা আমাদের শিশুদের গঠনের জন্য খুব দরকার, পুরোটাই কাজই আমাদের এখানে আমরা কাভার আপ করলাম। দর্শক, আপেল অত্যন্ত উপাদেয় একটি ফল এবং আমাদের সবার খুব প্রিয়। আপেলের পুষ্টি গুণাগুণ নিয়ে চলুন শুনে নিই একজন পুষ্টিবিদের পরামর্শ। আপেল একটি দৃষ্টিনন্দন এবং আমাদের দেশে খুব পরিচিত একটি ফল, যে ফলটি বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই খুব পছন্দ করে। তবে জেনে নিতে হবে আপেলের পুষ্টি গুণাগুণ, যা আমাদের শরীরের খুবই কাজে লাগে। একটা ফল বা যে কোনো খাবার আমরা যখন জেনে খাবো, তখন সেটা খাওয়ার প্রতি আগ্রহটা অনেকাংশে কিন্তু বেড়ে যায়। আমরা আসছি আপেলের উপকারী অংশে। আপেলে পেকটিন নামক একটি অ্যাডিকুয়েট ওয়াটার সলিউবল ফাইবার থাকে, যেটা আমাদের শরীরে খুব উপকারে আসে। আমরা জানি যে আমাদের যে আঁশ থাকে শরীরে, সেটা হজমে সহায়তা করার পাশাপাশি বাওয়েল মুভমেন্টটাকে খুব বেশি সহায়তা করে, এবং এটা কিন্তু আমাদের গুড কোলেস্ট্রলটাকে বাড়িয়ে দেয়। আমাদের শরীরের যে হাইপারটেনশনের প্রবলেম থাকে সেটাও কিন্তু অনেকাংশে রিডিউস করে। পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে যে এই আঁশ কিন্তু খুব পরিমাণে বেশি খাওয়া যাবে না। উপকারী যে কোনো জিনিসই কিন্তু এক্সেসিভ হয়ে গেলেই কিন্তু সেটা নেগেটিভ পর্যায়ে চলে যায়। সেকেন্ড হচ্ছে গিয়ে এটা ভিটামিন সি এ ভরপুর একটি ফল। ভিটামিন সি কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট,
যেটা হচ্ছে আমাদের শরীরে প্রতিনিয়ত কিন্তু ফ্রি রেডিকেলস তৈরি হয়। এই রেডিকেলসগুলো আমাদের বিভিন্ন ধরনের অসুখ হতে সাহায্য করে, এমনকি ক্যান্সারেও বাসা বাঁধে আমাদের শরীরে এই ফ্রি রেডিকেলসের কারণেই। তো আপেলে যে ভিটামিন সিটা থাকে সেটা হচ্ছে আমাদের এই ফ্রি রেডিকেলসটা দূর করে আমাদেরকে সতেজ এবং সুস্থ থাকতে সাহায্য করে। তবে খেয়াল রাখতে হবে, আপেলের উপকারের পাশাপাশি অপকারিতাও কিন্তু কিছু আছে। খুব বেশি পরিমাণ আপেল কিন্তু কখনোই খাওয়া যাবে না। বিশেষ করে আপেলের জুস কিন্তু অ্যাসিডিক, যেটা হচ্ছে আমাদের বেশি পরিমাণে যখন আমরা নেব আপেলের জুস তখন দাঁতের এনামেলটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আরেকটা হচ্ছে গিয়ে আপেল অ্যাসিডিক হওয়ার কারণে আমাদের যাদের গ্যাস্ট্রাইটিসের প্রবলেম থাকে তাদের কিন্তু পেটে গ্যাস হবে এবং একটু ব্লটিং ভাব হবে, অস্বস্তি হতে পারে, বুকে চাপচাপ ব্যথাও হতে পারে। তো আমাদের খেয়াল রাখতে হবে যে যতটুকুই খাই পরিমাণ মতো খাবো এবং ভালো খাবার খাবো, ভালো থাকবো আমরা। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। আজকের স্থূল শিশু আগামী দিনের হার্টের রোগীর উত্তম প্রার্থী, তাই শিশু যাতে মুটিয়ে না যায় সে ব্যাপারে সতর্ক হন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি দেবার থাকে তাহলে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। আজকে বাচ্চার বয়স 7 দিন, আজকে 2 দিন ধরে বাচ্চার চোখ থেকে পানি পড়ছে, চোখটা ভেজা কিংবা কেতর হচ্ছে। তো এই সময় এটা হচ্ছে যে চোখে থেকে নাকে পানি চলাচলের রাস্তার শেষ প্রান্তটা বন্ধ থাকে অনেক বাচ্চার, যেটা অনেক সময় নিজে নিজেই খুলে যায় জন্মের পরে 1 সপ্তাহ থেকে 3 মাস বা 6 মাসের মধ্যে, শতকরা 90% ক্ষেত্রে খুলে যাবে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।